জি স্যার, দেখা যাচ্ছে স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার। নিউক্লিয়ার ফুয়েল সাইকেলের উপর লাস্ট দুইটা লেকচার আমরা দেখেছিলাম। তার মধ্যে একটা পার্ট ছিল ডিসপোজাল অফ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণ বাংলাদেশে যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছিল তখন এটা খুব কথা হচ্ছিল যে সব ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন হলো, তারপরে যে ওয়েস্টটা থাকবে সেটা কি করবে। কারণ আমাদের কি বলে, এখনকার পরিস্থিতি জানি না, যখন শুরু হচ্ছিল তখন কিন্তু আমার মনে হয় না এখনো হয়েছে যে এই ওয়েস্ট গুলো কোথায় রাখবে, সেটাকে ডিসপোজ করবে, সেই ব্যবস্থাটা তৈরি ছিল না। তো কথা হচ্ছিল যে রাশিয়ায় আবার এগুলি ফেরত নিয়ে যাবে, কারণ ওদের ওখানে ডিসপোজ করার ব্যবস্থা আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে বিদ্যুৎ উৎপাদন করার পর যেই ওয়েস্টটা রইলো সেটাকে রিপ্রসেসিং করা, কিংবা রিপ্রসেসিং করার পর ফাইনালি যে ওয়েস্টটা থাকবে সেটা আমি কই রাখবো। সেটা তো মানে মানে ডাস্টবিনে ফেলে দিলাম, ব্যাপারটা এরকম না। মানে অন্যান্য জিনিস যেরকম ইন্ডাস্ট্রি কি হয়, নদীতে ফেলে দেয় বা কোথাও ডাস্টবিনে ফেলে দিল, এটা তো সেরকম না। তো এইটা কি করে ওয়েস্টটাকে ম্যানেজ করতে হয় সেটা কিন্তু একটা মানে পড়াশোনার ব্যাপার। চাইলেই সেটা মানে যা খুশি তাই করা যায় না। তো তার উপরই আজকের পড়াটা, আজকে আমরা হচ্ছে 41 এবং 42 নাম্বার লেকচার, মানে সেটাই আর কি আমরা আজকে দেখবো, ডিসপোজাল অফ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। তো এই ওয়েস্ট বলতে বোঝাচ্ছে, আমরা তো নিউক্লিয়ার ফুয়েল সাইকেলে দেখেছিলাম যে পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন হয়ে যাওয়ার পর আমাদের যে ফুয়েল ছিল সেই ফুয়েলটা বিভিন্ন রিঅ্যাকশনে, ফিউশন রিঅ্যাকশনের পরে আমাদের যে ওয়েস্টটা আসে সেটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লো লেভেল ওয়েস্ট, একটা বলতেছে মিডিয়াম লেভেল ওয়েস্ট, একটা বলতেছে হাই লেভেল ওয়েস্ট। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে ওয়েস্টটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, লো লেভেল, মিডিয়াম লেভেল, হাই লেভেল, এভাবে ভাগ করতে পারছি। আবার হাই লেভেলকে আবার হয়তো 2 ভাগে ভাগ করছে, ফিশন প্রোডাক্টস অর অ্যাক্টিনাইডস। অ্যাক্টিনাইডসকে বলতেছে লং হাফ লাইফ, মানে যেগুলি 20 বছর বা অনেক দিন পর্যন্ত বাঁচবে। বাঁচবে মানে কি, মানে রেডিয়েট করবে। বাঁচা মানে কি, সে এত বছর পর্যন্ত সে রেডিয়েশন করেই যাবে। তো এমন সব রেডিও মানে রেডিও নিউক্লাইডস তোমার উৎপন্ন হলো বিক্রিয়ার পর, রিঅ্যাকশনের পর, সেগুলি হয়তো আমার ফিশন বিক্রিয়া আর ঘটাবে না, কিন্তু তারা স্টিল রেডিও অ্যাক্টিভ, তারা স্টিল রেডিয়েশন। তো এগুলি হচ্ছে হাই লেভেল ওয়েস্ট। তো আমরা একটু পরে প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইড দেখবো যে কাকে লো লেভেল ওয়েস্ট বলে, কাকে মিডিয়াম লেভেল ওয়েস্ট বলে, কাকে হাই লেভেল ওয়েস্ট বলে। 3 ভাগে ভাগ করছি। এই 3 জনকে একই রকম ভাবে কি আমরা মাটির নিচে শুধু রেখে দিব, নাকি 3 জনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা নিতে হবে? তো সেই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো যেটা বোঝা গেল যে ওয়েস্ট আসে সেটা মূলত 3 ভাগ, একটা লো লেভেল, একটা মিডিয়াম, একটা হাই লেভেল। তো লো লেভেল কে বলতেছে ইজ নট ডেঞ্জারাস। শিল্ড বলতে বোঝাচ্ছে যে তুমি যখন পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট বা ডিসপোজ করবা, তখন এটা চতুর্পাশে প্রোটেকশন দিতে হবে কিনা, মানে সেরকম হাই লেভেলের প্রোটেকশনের ব্যবস্থা থাকে কিনা। যদি রেডিয়েশন বেশি থাকে তার শিল্ডিং লাগবে, যদি রেডিয়েশন বেশি না থাকে তার শিল্ডিং লাগবে না। তো লো লেভেল ওয়েস্ট কে বলতেছে ইজ নট ডেঞ্জারাস, তার মানে এখানে মানে রেডিয়েশনের পরিমাণটা কম। ইন্টারমিডিয়েট লেভেল ওয়েস্ট কি বলতেছে, যে এখানে কিন্তু তোমার কিছু পরিমাণ রেডিয়েশন থাকবে, তুলনামূলকভাবে লো লেভেল ওয়েস্টের থেকে বেশি। আর হাই লেভেল কে বলতেছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই রেডিয়েশন তো থাকবেই, এবং তাদের রেডিয়েশনটা আগামী 20 বছরেরও বেশি সময় ধরে এই রেডিয়েশনটা চলতে থাকে। তো আমার যে ওয়েস্টটা তৈরি হলো সেটা কি পরিমাণ রেডিও অ্যাক্টিভ তার উপর ডিপেন্ড করে আমি লো লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং হাই ভাগ করতেছি, সেই কথাগুলো এখানে লেখা আছে।
এবং মজার ব্যাপার হচ্ছে 90% ওয়েস্টই হচ্ছে লো লেভেল, মানে এটা আমাদের জন্য পজিটিভ সাইড। কারণ লো লেভেল মানে সে তো দেখো ওয়েস্ট যখন বলে দিলাম, ওয়েস্ট মানে সেটা আর আমার কোনো কাজে লাগতেছে না, মানে রিপ্রসেসিং টোসেসিং করার পর যেটুকু বাকি রইতেছে সেটাই তো আমার ওয়েস্ট, মানে সেটাকে আমি ওয়েস্ট ডিক্লেয়ার করে দিলাম, মানে এখান থেকে আমার আর নতুন করে ইউরেনিয়াম 235 আসতেছে না। সো আমি আর বিক্রিয়া করতে, এগুলি আমার বাতিল জিনিস, এগুলি আমার কোনো কাজে লাগবে না। কিন্তু যে জিনিস তোমার কাজে লাগবে না সেই জিনিসও তোমার ক্ষতির কারণ। কিন্তু সেই ওয়েস্টের মধ্যে আবার 90 বলতেছে লো লেভেল, মানে যেটা রেডিয়েশনের পরিমাণ খুব কম। 7% বলতেছে ইন্টারমিডিয়েট লেভেল, আর 3% বলতেছে হাই লেভেল ওয়েস্ট, যেটা খুব ডেঞ্জারাস। এই 3% কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে, কারণ এর রেডিয়েশনের পরিমাণ বেশি। তো এটা একটা পজিটিভ সাইড যে 90%ই হচ্ছে আমাদের লো লেভেল ওয়েস্ট। ওকে, তো ওই যে এই কথাগুলো অলরেডি বলছি যে লো লেভেল ওয়েস্টের বৈশিষ্ট্যের মধ্যে বলতেছে কন্টেইনস লো, ভেরি ভেরি লো কনসেন্ট্রেশন অফ রেডিও অ্যাক্টিভিটি। তো বুঝতেই পারছো কি বলছে, ওয়েস্ট হুইচ ডাজ নট রিকোয়ার শিল্ডিং ডিউরিং নর্মাল হ্যান্ডলিং এন্ড ট্রান্সপোর্টেশন। তুমি এক জায়গায় যখন ডিসপোজ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবা, তখন কিন্তু শিল্ডিং এর প্রয়োজন হচ্ছে না, এক্সট্রা প্রোটেকশন লেয়ারের প্রয়োজন হচ্ছে না, এবং এটাই 90% ভলিউম। আর কি বলতে হবে, নিউক্লিয়ার ওয়েস্ট ইউজুয়ালি ইনক্লুডস ম্যাটেরিয়ালস ইউজড টু হ্যান্ডেল দি হাইলি রেডিওঅ্যাক্টিভ পার্টস অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টরস। এই আর কি এইসব কথাবার্তা লো লেভেল সম্পর্কে। এটাকে সংক্ষেপে এলএলডব্লিউ বলতেছে। স্লাইডে পরবর্তীতে এলএলডব্লিউ লিখলে বুঝবে এটা লো লেভেল ওয়েস্টের কথা বলা হচ্ছে। তো এরপরে বলছে ইন্টারমিডিয়েট লেভেল ওয়েস্ট, এটার আরেকটা নাম মিডিয়াম লেভেল ওয়েস্ট। এইখানে কিন্তু কখনো কখনো তোমার শিল্ডিংটা লাগবে, কারণ এর মধ্যে রেডিয়েশনটা তুমি মানে মাটির নিচে একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে অবস্থিত, সেখানেই মাটির নিচে গর্ত করে স্টোর করে রাখে সময়ের জন্য। এবং আরেকটা হচ্ছে দূরে মরুভূমিতে অন্য কোথাও জায়গা যেখানে প্রচুর খালি জায়গা পড়ে আছে, সেখানে মাটির নিচে অনেকখানি গর্ত করে রাখ। তো মানে সাথে সাথেই তো এত দূরে নিয়ে যাওয়া যায় না। প্রথমে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে অবস্থিত সেখানেই তুমি সামান্য একটু গর্ত করে ওখানে রেখে দিলা, এইটা স্টোর করলা, এরপর এখান থেকে ডিসপোজ, এরপর এখান থেকে তুমি দূরে নিয়ে গেলা যেখানে পার্মানেন্টলি তুমি রেখে দিবা। এই যে টেম্পোরারি তুমি স্টোর করলা, সেখান থেকে পার্মানেন্টলি তুমি যাবা, এই যে এই পরিবহন প্রসেসের সময় তাকে অবশ্যই শিল্ড করে নিতে হবে, শিল্ডিং করে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু মানে ওই ট্রান্সপোর্টেশনের সময় যে গাড়ি দিয়ে নিয়ে যাবা বা যে মানুষের জড়িত থাকবে তাদের ক্ষতি হবে আর কি। ও এটা 7% এটা বলে দিছে আর কি, এই আর কি। কিন্তু রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে 95%। এর মধ্যে কারা কারা আছে, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম। প্লুটোনিয়ামে 238, 239, 240, 241, 242, নেপচুনিয়ামে 237, 236 এরা আছে। মানে এরা আমার হয়তো পাওয়ার প্ল্যান্টে কাজে লাগছে না, বাট এরা কিন্তু খুব হাইলি রিঅ্যাক্টিভ, হাই লেভেল ওয়েস্ট, এর মধ্যে এদের রেডিও অ্যাক্টিভিটির পরিমাণ খুব বেশি। আর বলতেছে বর্তমানে 12,000 মেট্রিক টন হাই লেভেল ওয়েস্ট কিন্তু উৎপন্ন হচ্ছে, মানে দিন দিন এটা বাড়তেছে। তো পার ইয়ার এটা 12,000 মেট্রিক টন এটা হাই লেভেল ওয়েস্ট উৎপন্ন হচ্ছে। তার মানে মানে আমাদের দেশে হয়তো মাত্র হচ্ছে, কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন্যান্য দেশে অনেক আগে থেকেই আছে। মাত্র 3% ওয়েস্টের 3% যদি হাই লেভেল ওয়েস্ট হয়, সেই 3% তুমি যদি মানে কাল করে 3% এর অ্যামাউন্টটা কত, পুরো বিশ্বে 3% অ্যামাউন্ট কত দেখবো, 12,000 মেট্রিক টন পার ইয়ার। তো বুঝতেই পারছো যে তাহলে টোটাল ওয়েস্টের পরিমাণ তাহলে কত মেট্রিক টন হবে। আর তাহলে এই পরিমাণ মেট্রিক টন ওয়েস্ট উৎপাদন করার জন্য কি পরিমাণ তোমার ইনিশিয়াল ফুয়েল দিতে হচ্ছে। আমরাও নতুন হলেও এই এই কনসেপ্টটা নতুন না, অন্যান্য বিষয় অনেক আগে থেকে এগুলি চলতেছে এবং দিন দিন বাড়তেছে। ও আরেকটা জিনিস সেটা ইম্পর্টেন্ট হাই লেভেল ওয়েস্টের ক্ষেত্রে, এটা কিন্তু থার্মালি হট, এই কথাটা বলা আছে। কারণ আমরা যখন নিউক্লিয়ার ফুয়েল সাইকেল দেখেছিলাম, কিছু ওয়েস্টকে সে সাথে সাথে পানির নিচে স্টোর করছে, যাতে হিটটাও সে রিলিজ করতে পারে এবং নর্মাল কিছু সময়ের জন্য স্টোরও করা যায়। তো এই থার্মালি হট কথাটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল ওয়েস্ট এবং লো লেভেল ওয়েস্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। হাই লেভেল ওয়েস্টের প্রবলেম দুইটা, এটা থার্মালি হট, তার মানে একে
কুলিং এর তোমাকে ওয়াটার ইউজ করতে হবে, এবং সাথে সাথে এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ, সেটাও মাথায় রাখতে হবে। ফলে মাটির নিচে যখন রাখবা, ভূগর্ভস্থ পানির সাথে এই রেডিও অ্যাক্টিভিটি বা শেয়ার করে, মানে রেডিয়েশন যদি পানির মধ্যে ছড়ায় যায়, সেই পানি যদি মানুষ তুলে খায়, তাহলে এটা কিন্তু মারাত্মক মানে সমস্যার কারণ হবে। সুতরাং মানে এটা যেহেতু হাই লেভেল ওয়েস্ট এবং 20 বছরের বেশি সময় ধরে এগুলি রেডিয়েশন করতেই থাকবে, তো এদেরকে মাটির নিচে রাখতে গেলেও সেই সতর্কতা অবলম্বন করেই রাখতে হবে, ধরে ওই ভূগর্ভস্থ যে মানে পানিটা, তার সাথে যাতে এটা মিক্স না হয়ে যায় বা কোনোভাবে রেডিয়েশনটা ওই পানির সাথে মিক্স না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো আবার এখানে কিছু যদিও অপ্রাসঙ্গিক এই স্লাইডে আছে যে হসপিটালে তোমার যে ওয়েস্টটা আসে সেখানেও বেশ কিছু মানে কি বলতেছে তোমার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কিন্তু চলে আসতে পারে, কারণ হসপিটালেও কিন্তু আমরা জানি মানে নিউক্লিয়ার ইউজ করে মানে রেডিও অ্যাক্টিভিটি ইউজ করে অনেক চিকিৎসা হয়, ফলে হসপিটাল থেকে যে ওয়েস্টটা আসে সেখানে রেডিও অ্যাক্টিভিটি থাকতে পারে, যদিও এটা আমাদের পাওয়ার প্ল্যান্ট কোর্সের সাথে রিলেটেড না, কিন্তু এই স্লাইডটা এখানে আছে। এখানে বেশ কিছু প্রসেস বলছে যে কি করে ম্যানেজমেন্টটা হয়। ফার্স্টে তো তোমার ওয়েস্ট জেনারেট হলো, ফার্স্টে আমাদের ওয়েস্টটা জেনারেট হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, মানে এখানে পুরো প্রসেসটা বলা আছে, মানে পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপন্ন হওয়ার পর ডিসপোজালের মাঝখানে কতগুলা স্টেজ, মানে এটা এরকম না যে বেরোলো বাই প্রোডাক্ট এটা ধরে মাটির নিচে রেখে দিলাম, ব্যাপারটা তো সিম্পল না, এখানে এতগুলো স্টেজ আছে। ফার্স্টে বলতেছে ওয়েস্ট জেনারেশন, এটা তো বুঝতেই পারছো পাওয়ার প্ল্যান্ট থেকে ওখানে ওয়েস্টটা আসলো। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে প্রি ট্রিটমেন্ট, কি বলছে, ইজ দ্য ইনিশিয়াল স্টেপ দ্যাট অকার জাস্ট আফটার জেনারেশন, ইট কনসিস্ট অফ কালেকশন, সেগ্রিগেশন, কেমিক্যাল অ্যাডজাস্টমেন্ট এন্ড ডিকন্টামিনেশন। এখান থেকে তুমি আলাদা কালেক্ট করবা ওয়েস্টটা, এবং কোনটাকে ওয়েস্ট বলবা আর কোনটাকে ওয়েস্ট বলবা না, কোন অংশটাকে রিপ্রসেসিং এর জন্য পাঠাই দিবা আর কোন অংশটা বলবা যেটা রিপ্রসেসিং করা যাবে না, এটা ওয়েস্ট, সেই যে আলাদা করা কালেক্ট করে এটাকে প্রি ট্রিটমেন্ট বলছে। তা বলছে ট্রিটমেন্ট কি বলছে, ইনভলভস চেঞ্জিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়েস্ট, বেসিক ট্রিটমেন্ট কনসেপ্টস আর ভলিউম রিডাকশন, রেডিও নিউক্লাইড রিমুভাল এন্ড চেঞ্জ অফ কম্পোজিশন। তো এখান থেকে তুমি আবার যে লো লেভেল কি বলে রিমুভ করতে হবে, মানে এটাকে কেমিক্যালি যেহেতু এটা রিঅ্যাক্টিভ, তো এটাকে আমাকে যখন আমি নিয়ে যাব দূরবর্তী কোনো জায়গায়, সেটা যাওয়ার আগে আমাকে মানে প্যাকেজিং করা, যেটাকে বলে শিল্ডিং করা, সেই ব্যাপারটা কিন্তু করতে হবে, সেটা কন্ডিশনিং এর কথা বলতেছে। আর স্টোরেজ বলতেছে একটা নির্দিষ্ট পোর্শন তুমি আপাতত তুমি এখানেই রেখে দিবা, মানে এখানে বলতে কি, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে আছে সেখানেই মাটির নিচে, বেশি না, তোমার কয়েক মিটার 10 মিটারের মতন যেগুলি হাই লেভেল, সেগুলি আন্ডার ওয়াটার তুমি স্টোর করে রাখলা, আর সেখানে তুমি রাখলা আপাতত কিছু সময়ের জন্য। এই স্টোরেজ অ্যাক্টিভিটি শেষ হয়ে যাবে, তো কতখানি শেষ অ্যাক্টিভিটি আছে সেই জন্য তুমি ইন্সপেকশন করলা, সেটা বলছে করার পর যখন দেখলা যে কিছু অংশে রেডিও অ্যাক্টিভিটি শেষ, আর কিছু অংশ এখনো কোনো জনবসতি নাই, মাঠের পর মাঠ ফাঁকা জায়গা আছে, এবং সেখানে তোমার হাজার মিটার নিচে গর্ত করা এবং সেখানে অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেখানে তুমি নিয়ে গেলা। তো মানে তাহলে কোনটা ওয়েস্ট আর কোনটা ওয়েস্ট না সেটা আলাদা করা, সেগুলিকে তুমি মানে তোমার কাছে জমা রাখা হোক বা দূরবর্তী পাঠানোর জন্য হ্যান্ডেলিং বা ট্রান্সপোর্টেশনের উপযোগী করা, মানে শিল্ডিং প্ল্যান্টের কাছাকাছি
মাটিতে অল্প কিছু গর্ত করে, যেখানে অ্যারেঞ্জমেন্টটা খুব বেশি না, সেখানে কিছু নির্দিষ্ট সময় রাখলা, রাখার পর আবার চেক করলা যে কত পার্সেন্ট এখনো রেডিও অ্যাক্টিভিটি আছে, কত পার্সেন্ট নষ্ট রেডিও অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে, যেগুলি হাফ লাইফ কম শেষ হয়ে যাবে। পরে এগুলোই আবার তুমি দূরে যেখানে করা সেখানে পাঠালা। এই হচ্ছে ম্যানেজমেন্টের ক্রমধারা, একটা পর একটা স্টেপ, মানে কিভাবে কিভাবে তুমি যাবা। লো লেভেল যখন করবা, ফিউচার মানে 10 এরকম মানে গর্ত করেই তুমি যদি রাখতে পারো, কাদেরকে, এটাকে নেয়ার ফুয়েল ডিসপোজাল বলছে, কাদেরকে লো লেভেল রেডিও অ্যাক্টিভ, মাটির থেকে খুব বেশি গর্ত করা লাগতেছে না এগুলিকে রাখার জন্য। এগুলি রেডিও অ্যাক্টিভ মানে রেডিয়েশনের অ্যামাউন্টটা কম। তারপরে বলছে তোমার ইন্টারমিডিয়েট, এবার কিন্তু বলতেছে এ ফিউ 100 মিটার, একটু বলতেছিল ফিউ 10 মিটার, এখন বলতেছে ফিউ 100 মিটার, তার মানে 100 মিটার কম পক্ষে 200 300 400 হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, মানে ডেপথটাও বেশি হতে হবে। আর যখন বলছে হাই লেভেল, দেখো এখানে কি বলতেছে, at least a few 100 meters below the ground, মানে কম পক্ষে কয়েকশো মিটার, এ ফিউ 100 মিটার মানে 100 200 300 400, ফিউ 100 মিটার 100 মিটারের উপরে 200 300 400, তো মিনিমাম এটা হইতে হবে, কারণ এটা হাই লেভেল ডিসপোজাল, অনেক দূরে যেখানে ঘনবসতি নাই সেই এরিয়াতে, এবং যেখানে মাটির নিচে প্রপার অ্যারেঞ্জমেন্ট আছে হাই লেভেল ওয়েস্টকে ডিসপোজ করার জন্য, সেখানে তোমার এটা করতে হবে। তার মানে বোঝা গেল যার রেডিও অ্যাক্টিভিটির পরিমাণ যত বেশি, তাকে ততটা মাটির নিচে রাখতে হবে। এই একটা বলছে, এখানে একটা ছবি দেখা গেছে, এটাকে বলছে ডিপ বোরহোল। এখানে বলতেছে কয়েক 100 মিটার না, মানে কয়েক কিলোমিটার, মানে আগে তো মিটারে হিসাব করতেছিল, এখন বলতেছে কিলোমিটারে করতে হবে, যেটা রেডিও অ্যাক্টিভিটির পরিমাণ খুব বেশি। সেখানে স্কেলিং এর প্রবলেম হবে দেখে একটু মাঝখানে কেটে দিছে, মানে মানে অনেকখানি নিচে, তো এটা আসলে যদি মানে একটু এক টানে দেখা যায় তাহলে মনে হতো অল্প একটু নিচে, কেটে দেওয়া মানে হচ্ছে তো অনেকখানি নিচে আর কি। তো সেটা বলতেছে, এবং বলতেছে কেউ কেউ চাইলে এটা যেখানে পাওয়ার প্ল্যান্ট তার আশেপাশে এটা করতে পারে, তাহলে আবার দূরে অনেক দূরে গিয়ে নিয়ে ওটা রাখাটার দরকার পড়বে না, কারণ ট্রান্সপোর্ট একটা ঝামেলা। তো ট্রান্সপোর্ট না করে যেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে যদি কয়েক 100 কিলোমিটার তুমি গর্ত করে সেখানে রাখতে পারো এই ম্যাটেরিয়াল গুলো, তাহলে কিন্তু এটা সেফ। তো সেটাকে বলছে ডিপ বোরহোলস, যে একবারে তুমি ফেলে দিলা অনেকখানি নিচে, প্রপার অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা কিলোমিটারে হিসাব হবে, আর এবার আর মিটারে হিসাব হবে না, সেটা এখানে বলছে। তারপরে আরেকটা উপায় হচ্ছে যে মহাকাশে পাঠিয়ে দিলাম, যদিও অনেক খরচের ব্যাপার, কিন্তু এইটা একটা উপায়। সেক্ষেত্রে মহাকাশে তো জমির মালিকানা বলে কিছু নাই, তো সেখানে ইনফিনিটি জায়গা, সেখানে তুমি পাঠালা, এটা একটা উপায়। আর এর অসুবিধা সুবিধা দুইটাই, মানে সুবিধার কথা বলছে যে অফুরন্ত জায়গা, অসুবিধা হচ্ছে 1 কিলোগ্রাম পাঠাতেই $20,000 আমার খরচ হচ্ছে আর কি। 1 কিলোগ্রাম ওয়েস্ট ওখানে পাঠাতে আমার $20,000 খরচ হচ্ছে। যেমন আমাদের জানি যে আমাদের পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, সে অনেক বছর ধরে ঘুরতেছে, এবং 6 মাস পর পর আমাদের নভোচারীরা এখান থেকে ওখানে যায়, আবার ওখান থেকে পৃথিবীতে ফেরত আসে। তার মানে আমি যদি প্ল্যান করে পাঠাই যে একটা স্যাটেলাইট, এটা 100 বছর ঘুরবে, বা 70 বছর ঘুরবে, বা 50 বছর ঘুরবে, তার মেয়াদ হচ্ছে 50 বছর, এবং আমি 50 বছর পর্যন্ত আমি এই ওয়েস্ট ম্যাটেরিয়ালটা ওখানে গিয়ে রেখে আসলাম। তো 20 বছরের পরে বা 30 বছর পরে এটা অটোমেটিক্যালি আমার হবে, কি বলে, আমি যে ম্যাটেরিয়াল ওয়েস্ট গুলো পাঠাচ্ছি তার রেডিও অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তো ওখানে আমি পাঠিয়ে দিলাম, এবং 50 বছর পর যখন ওইটা ধ্বংস হয়ে যাবে, আমার যে স্যাটেলাইটটা পাঠালাম আর মানে সেটা ধ্বংস হয়ে যাবে, তার আগেই আবার ওই ওয়েস্ট গুলো আবার নিয়ে আসলাম, নিয়ে এসে পৃথিবীতে আমি রেখে দিলাম, তখন আর ওইটা সেফ, কারণ ততদিনে রেডিও অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে।
এইটা একটা ওয়ে, যে এটা আমি স্পেসে পাঠাই দিলাম এই আর কি। তো আমাদের কনক্লুশনে যদি আমরা বলি যে ডিপ বোরহোলস যেটা বলছে, যে যেখানে তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে সেখানেই অনেকখানি কয়েক কিলোমিটার গর্ত করে যদি রাখা যায়, তো সেটা হচ্ছে তোমার ওই পরিবহনের খরচটা কমায় দিল, কষ্টটা কমে গেল, মানুষের সেফটিটাও আছে কারণ অনেকখানি নিচে। এটা একটা উপায়। মানে আর আরেকটা হচ্ছে তুমি কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যদি করতে পারো, যেতে এই পৃথিবীর এনভায়রনমেন্টের সাথে আর কোনো ইন্টারঅ্যাকশনই করবে না রেডিও অ্যাক্টিভিটি, এটা বলতেছে অপটিমাইজেশন অফ আয়ন এক্সচেঞ্জ। এটা করলেও করা যায়। তো এটা এই দুইটা হচ্ছে বেস্ট ওয়ে বলতেছে। কাজ কিসের বেস্ট ওয়ে? লেভেল ওয়েস্ট কে ম্যানেজ করার বেস্ট ওয়ে হচ্ছে এই দুইটা। এটা কনক্লুশন। এই মোটামুটি ওয়েস্ট ডিসপোজাল সম্পর্কে স্লাইড এখানে শেষ। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা স্যার, যে আমাদের ওয়েস্ট গুলো আছে ওইগুলো যে বললেন স্যার স্পেসে পাঠাবো, তো স্পেসে পাঠানো, স্পেসে মানে না পাঠাই এটার জন্য মানে অল্টারনেটিভ ওয়ে আর কি আছে? কারণ স্পেসে যদি কখনো পাঠানো হয়, এখন স্পেস থেকে তো অনেক সময় অনেক কিছু আমাদের মানে প্ল্যানেটে মানে ছুটে আসে, তো এই ওয়েস্ট গুলো কি আমাদের এখানে ছুটে আসার সম্ভাবনা নাই পৃথিবীতে আবার? না, একটা হচ্ছে তুমি চাঁদে পাঠাই দিলা, ইসে পাঠাই দিলা, সেটা তো এখানে বলে নাই যে এমন কোন স্টারে পাঠালা যে স্টার নিজেই আমাদেরকে পাঠায়, কি বলে, রেডিও অ্যাক্টিভ রে পাঠায় আমাদের পৃথিবীতে। তো এখানে কিন্তু সেটা বলে নাই, বলছে কোন একটা কৃত্রিম উপগ্রহের মধ্যে এটা উঠাই দিলা, এই ম্যাটেরিয়াল গুলো রেখে দিলা, এবং সেখানে রিস্ক বলছে যদি কৃত্রিম উপগ্রহটা নিজেই আউটব্রাস্ট করে, নিজেই ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে সেটা কিন্তু পৃথিবীতে বা অন্য মহাকাশে এটা ছড়াই যাবে। তো সেটা বলতেছে যে এই ভরসাই বলতেছে, কারণ এখনো পর্যন্ত তো কোটি কোটি ধরো তোমার কি বলে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরতেছে, বিভিন্ন দেশ উৎক্ষেপণ করছে, কোনোটাই তো ভেঙে পড়ে চলে আসছে, এরকম ঘটনা তো কম। এখনকার টেকনোলজি অনুযায়ী তো সবকিছু হিসাব নিকাশ করে উৎক্ষেপণ করা হয় এবং সেটা তো ভালো মতেই থাকে, এবং একটা নির্দিষ্ট উচ্চতার উপরে যখন সেটা পাঠানো হবে তখন কিন্তু ওই মধ্যাকর্ষণ বল বলনে সে মানে একটা ফোর্সের কারণে সেগুলো আবার পৃথিবীর দিকে তেড়ে আসবে, ব্যাপারটা তা না। নষ্ট হলে মহাকাশ নষ্ট হবে, পৃথিবীর বায়ুমণ্ডল কিন্তু বেঁচে যাচ্ছে এই রেডিও অ্যাক্টিভিটি থেকে, আর নষ্ট হলে মহাকাশ নষ্ট হয়, মহাকাশে প্রাণী থাকে না, ফলে সেখানে সেখানে যদি নষ্ট হয় এটা ক্ষতিগ্রস্ত কারা হবে? নভোচারীরা, যাদের যথেষ্ট প্রোটেকশন দিয়ে ওখানে পাঠানো হয় আর। তো তারপরেও এটা তো কেউ কাম্য না যে আমার স্যাটেলাইটটা ধ্বংস হয়ে যাবে, এটা প্ল্যান করেই পাঠাচ্ছে, যেমন এটা 50 বছর ঘুরবে, 50 বছর পর এটা ধ্বংস হয়ে মাঠ পৃথিবীতে পড়বে বা যেখানে হোক ধ্বংস হবে, তার আগেই আমি আবার এটা নিয়ে আসলাম। কারণ এখনকার টেকনোলজি তো এরকম স্মার্ট যে দেখছো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 6 মাস পর পর নভোচারী চেঞ্জ হয়, এখান থেকে যায় আবার ওখান থেকে পৃথিবীতে চলে আসে। তো তুমি এখান থেকে উৎক্ষেপণ করে একটা মানে টাইম ক্যালকুলেট করে একদম স্পেসিফিক স্যাটেলাইটের ভিতরে গিয়ে রেখেও আসতে পারবা, আবার ওখান থেকে নিয়েও আসতে পারবা। তো তাতে যেটা হবে পৃথিবীর যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটি থেকে বেঁচে যাবে আর কি। কিন্তু তার জন্য খরচ অনেক বেশি, বলতেছে ওই যে বললামই 1 কিলোমিটারের জন্য 1 কিলোগ্রাম ওয়েস্টের জন্য $20,000 খরচ হবে আর কি। সো ইটস এন ওয়ে বাট ইটস নট কস্ট ইফেক্টিভ ওয়ে। ওখানে বললো সবচেয়ে বেটার হয় ডিপ বোরহোল ইউজ করলে আর কি। তুমি যেটা চাচ্ছিলা যে এক্সট্রা আলাদা উপায় কি? আলাদা উপায় হচ্ছে ডিপ বোরহোল। আর কোনো প্রশ্ন কারো? আর কারো কোনো প্রশ্ন নেই? স্যার আমাদের সিলেবাস কি শেষ স্যার এখানে? হ্যাঁ, 42তম 42 লেকচার তো এখানে আমি আপলোড করে দিলাম, মানে আজকে দেখা দিলাম। তো আমাদের সিলেবাসে আর কিছু নেই। আমরা তোমরা তো নেক্সট ক্লাসে হয়তো রিভিউ হতে পারে, তারপরে ক্লাসে হয়তো একটা পরীক্ষা হবে, এরপরে ক্লাসটাও এসো, যদি আর কোনো কিছু বাকি থাকে পরের ক্লাসে সেটা আলাদা হবে, মানে 4 তারিখে।
পরীক্ষা তোমাদের সাথে আলাপ হয়েই গেছে, তোমাদের সিয়া তোমাকে বলেই দিছে যে তোমার 30 তারিখ 30 তারিখে দিবে। সিলেবাস তো বলেন নাই স্যার। ও সিলেবাস আজকে হয়তো বলে দিব। সেটা হচ্ছে তোমরা কি নিজেদের কোনো প্ল্যান আছে তোমাদের কি সিলেবাস নাকি আমি বলবো? স্যার আপনি বলেন স্যার, একটু স্যার এখন তো টাইমটা কম, তাহলে স্যার একটু সেঞ্চু কমাই দিতেন। তোমরা তো দিচ্ছ অবশ্য একটা ক্লাস টেস্ট কম, যাই দিচ্ছে এগুলি সব 30-এ কনভার্ট হবে। তো আমরা বোধহয় 8 নাম্বার পর্যন্ত দিয়েছি। তো তোমরা 11, 12, 11 থেকে 15 আর 19 থেকে 21 এই লেকচার গুলো নাও। দেখি 11 থেকে 15 স্যার বেশি হয়ে যাবে স্যার। হ্যাঁ 11 থেকে 15 আর 19 থেকে 21 এই লেকচার স্যার বেশি হয়ে যাচ্ছে না স্যার? বেশি কেন? আচ্ছা আমরা লেকচারের অ্যামাউন্টটা না বলে টপিক গুলা বলি। তোমরা একটু টপিক গুলা বলো তো। লেকচার শুনলে তো মনে হয় মাই গড মানে এতগুলা লেকচার, টপিক গুলো বলো, সেটাই স্মার্ট ওয়ে হবে যে কি কি টপিকস এর উপর পরীক্ষা হচ্ছে। অনেকগুলো লেকচার স্যার। লেকচার অনেক, টপিক গুলা বলো। দেখা গেল লেকচারই অনেক, টপিক কিছু নাই। সেটা খুব ভালো হবে খুব একটা, যে স্যার অনেক লেকচার দিছে বা ভিতরে কোনো টপিক নেই। কারণ অনেকগুলো চ্যাপ্টার দিছে যেখানে আবার অনেকগুলো না করে দিছে যেগুলি পড়তে হবে না, তাই না? এরকম কিন্তু বলে দিছিলাম যে এটা পড়া লাগবে না। যেমন পৃষ্ঠা চ্যাপ্টার 7 ফিউশন, এটা হচ্ছে 6 পাতা, 6 পাতার মধ্যে তাও 1 পাতা বাদ, মানে এক্সারসাইজ, মানে 5 পাতা। এটা হচ্ছে 19 থেকে 21 ফিউশন। পরের গুলো বড়, 16 থেকে 22 থেকে 26 এগুলি বড়। 19 থেকে 21 রিয়েক্টর গুলো তো স্যার বড়। কোনটা 11, 12 না 13, 15? স্যার 13, 15টা তো অনেক বড় স্যার, 40টা স্লাইড, 39টা স্লাইড। দেখি 13, 15 তে কি আছে। হ্যাঁ কিন্তু তার মধ্যে অনেকগুলো স্লাইড কোনো কাজের না। এখানে কি আছে? 6 ফ্যাক্টর ফর্মুলা আছে, একটা আছে 6 ফ্যাক্টর ফর্মুলা টপিক যদি আলাপ করো, আর একটা ডেরিভেশন আছে বোধহয়, যে ইলাস্টিক স্ক্যাটারিং থিওরি ডেরিভেশনটা আর 6 ফ্যাক্টর ফর্মুলা, এই দুটো জিনিসই আছে। এই যে চ্যাপ্টার মানে পেজ নাম্বার 13, 14, 12। স্যার আমাদের তো স্যার আপনার সিটি আছে স্যার, আপনার তো আজকে হচ্ছে 23 তারিখ, আপনার তো স্যার 30 তারিখে এক্সাম, মানে এক সপ্তাহ। এর মধ্যে স্যার আমাদের আরো একটা সিটি আছে স্যার। স্যার সিলেবাসটা যদি স্যার ওই 11, 12 আর 19 মানে 11, 12 আর 19 থেকে 21 এই দুইটা স্লাইড দিতেন স্যার, তাহলে হয়তো বা স্যার আমাদের জন্য একটু ইজি হতো। তোমরা গুলি জমা রাখছিলা কেন সব শেষের? এখন তো তোমাদের চিরাচরিত বসে কি করবে? 9, 10 বাদ যাচ্ছে। আচ্ছা দেখি তো 9, 10 কি আছে, সেই 9, 10 দিতে চাচ্ছ। 9, 10 কিছুই নেই। ইম্পর্টেন্ট, হ্যাঁ দাঁড়াও না, আমি তো কোনো ম্যাথই দিব না ফাইনাল পরীক্ষায়, তোমার ইম্পর্টেন্ট আমি বের করতেছি। দেখে দেখে সব তুলে দিচ্ছ আর বলছি ইম্পর্টেন্ট। মোসাদ্দেক আমাকে ক্লাসে অনেক বেশি প্রশ্ন করে, আবার ফাঁকিবাদের সময় মোসাদ্দেক সবার আগে থাকে, ব্যাপারটা আমি ঠিক বুঝি না। যারা প্রশ্ন করে না চুপচাপ থাকে, ওরা না হয় কিছু বুঝে নাই, ওরা আমাকে দেন দরবার করবে, কিন্তু যে সবকিছু বুঝেছে, না বুঝতে প্রশ্ন করা যায় না। কেউ যখন প্রশ্ন করে তার মানে কিছুটা সে বুঝেছে,
তো যে সেই যদি বলে যে স্যার এই করেন ওই করেন, তাহলে আমি ঠিক কনফিউজড হয়ে যাই যে কি কোথায় করেন। সিয়ার কোথায়? অনিক সাহা। জি স্যার। বলো কি কিসের উপর পরীক্ষা দিবা বলো। স্যার একটু কমাই দেন, আমাদের তো আরেকটা সিটি আছে স্যার, এখন আপনি যা দিবেন তাই আমরা পরীক্ষা দিব। আর এখন আমাদের আরেকটা সিটি আছে মাঝখানে স্যার, একটা সপ্তাহ টাইম মাত্র। এখন স্যার এক সপ্তাহ নয়, 6 ঠিক দিনের আছে, টাইম। আচ্ছা 19-21টা থাক। আর হচ্ছে 19-21টা থাক। আর 11-12 আর 19-21 এই দুটা দাও। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, 11-12 আর 19-21 এই দুটা দাও। ওকে আর স্যার। কিছু লাগবে না। ওকে স্যার।